প্রথমে জানতে হবে যে লেদারটা আসলে কি। লেদার সম্পর্কে আমাদের আমরা তো সবাই মোটামুটি জানি, যেহেতু আমরা এখন অনেক বড় হয়েছি সবাই, লেদারের অনেক জিনিসপত্র ব্যবহার করি, তাই না? এখন হচ্ছে যে আমরা জাস্ট এখন যে টপিকসটা এখানে ডিসকাস করব সেটা হচ্ছে যে লেদার আমরা কিভাবে প্রোডাকশন করতে পারি। লেদার ম্যানুফ্যাকচারিং এর যে প্রসেসটা, সেই প্রসেসটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা অংশে, কাজের সুবিধার জন্য। যে কোনো ক্লাসিফিকেশন গুলো সাধারণত করা হয় বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এবং কাজ করার সুবিধার জন্য। আমরা হাইটস এন্ড স্কিন, র হাইটস এন্ড স্কিন আমরা বলছিলাম যে র হাইটস এন্ড স্কিন কোনটা, জাস্ট আফটার ফ্লাইং যে হাইটস এন্ড স্কিনটা পাই, সেই হাইটস এন্ড স্কিনটাকে আমরা বলি র হাইটস এন্ড স্কিনস। সেই র হাইটস এন্ড স্কিনস থেকে একেবারে ফিনিশড প্রোডাক্ট র হাইটস এন্ড স্কিন থেকে শুরু হলো, শেষ পর্যন্ত একবারে ফিনিক্সড প্রোডাক্ট যেটা, সেটাকে হচ্ছে লেদার বলি আমরা, একদম এন্ড প্রোডাক্ট যেটা। এই প্রসেসটার পুরো প্রসেসটার এন্ড প্রোডাক্টটা হচ্ছে লেদার। বিভিন্ন ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের ফিজিক্যাল ট্রিটমেন্ট, বিভিন্ন ধরনের প্রসেসিং এর মাধ্যমে শেষ পর্যন্ত যে প্রোডাক্টটা আসতেছে হাইটস এন্ড স্কিন থেকে, সেটা হচ্ছে লেদার। র হাইটস এন্ড স্কিন আর লেদারের মধ্যে পার্থক্য হচ্ছে র হাইটস এন্ড স্কিন আমরা যদি আমরা রেখে দেই সেটা পুট্রিফিকেশন হবে। র হাইটস এন্ড স্কিন যদি আমরা রেখে দেই দীর্ঘ সময় ধরে, সেটা পুট্রিফিকেশন হবে, ডিকম্পোজিশন হবে। কিন্তু লেদার কখনো ডিকম্পোজিশন হবে না। যদি অ্যাপ্রোপ্রিয়েট ভাবে লেদারটা ম্যানুফ্যাকচারিং করা হয়, এটা সহজে ডিকম্পোজিশন হয় না। র হাইটস এন্ড স্কিনস এন্ড লেদারের মধ্যে আর একটা পার্থক্য হচ্ছে যে র হাইটস এন্ড স্কিনকে যদি আমরা শুকাই, ড্রাই করি, তাহলে সেটা একটা হর্নি স্ট্রাকচার হয়ে যাবে, শক্ত একটা স্ট্রাকচার হবে। র হাইটস এন্ড স্কিনকে ড্রাই করলে সেটা শক্ত স্ট্রাকচার হবে। আর লেদারকে যদি আমরা ড্রাই করি তাহলে ওটা ফ্লেক্সিবলই থাকবে, লেদার ফ্লেক্সিবল থাকবে। আর র হাইটস এন্ড স্কিনকে যদি আমরা ড্রাই করি তাহলে সেটা শক্ত, করকরা শক্ত, আমরা যেটা বলি গ্রামের ভাষায় যে করকরা শক্ত, করকরে হয়ে গেছে, এরকম হর্নি স্ট্রাকচার, মোচড় দিলে ভেঙে যাবে, এরকম হতে পারে আর কি। কিন্তু লেদারকে যদি আমরা ড্রাই করি, বা লেদার তো ড্রাইয়ে থাকে আর কি, তাহলে সেটা ফ্লেক্সিবলই থাকে। এটা একটা পার্থক্য। আর একটা পার্থক্য হলো যদি আমরা র হাইটস এন্ড স্কিনকে রিওয়েটিং করি, শুকাইলাম, শুকানোর পরে যদি আবার পানি দিয়ে ভিজায় রাখি, তাহলে সেটা আবার ডিকম্পোজিশন হয়ে যাবে। কিন্তু লেদারকে যদি কখনো আমরা পানিতে ভিজাই, তাহলে সেটা ওই পানির ইয়াতে ডিকম্পোজিশন হবে না। দীর্ঘদিন ধরেও যদি আমরা লেদার পানিতে ভিজাই, সেই লেদারটা সহজেই ডিকম্পোজিশন হবে না। হয়তো যদি একেবারে দীর্ঘদিন ধরে ভিজায় রাখি বা দীর্ঘদিন ধরে পানিতে ব্যবহার করি, তখন হয়তো আস্তে 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 ওর কেমিক্যাল যে এজেন্ট গুলো লেদারে আছে, ওই বন্ডিংস গুলো হয়তো দুর্বল হয়ে হয়ে তখন আস্তে আস্তে সেটা নষ্ট হয়ে যেতে পারে, অনেক সময় লাগবে। কিন্তু র হাইটস এন্ড স্কিনকে যদি আমরা শুকানোর পরে যদি আবার রিওয়েটিং করে আবার ভিজায় রাখি, তাহলে সেটা পচে যাবে, ডিকম্পোজিশন হবে। এই 3টা পার্থক্য। আমরা র হাইটস এন্ড স্কিন থেকে লেদার, র হাইটস এন্ড স্কিনটা হলো আমাদের র ম্যাটেরিয়ালস, আর ফিনিশড, এটাকে প্রসেসিং করার পরে ফিনিশড যে প্রোডাক্টটা আসছে সেটা হচ্ছে লেদার। তাহলে আমরা 3টা পার্থক্য জানলাম র হাইটস আর লেদারের মধ্যে। একটা হলো আমরা প্রথমে বললাম যে র হাইটস এন্ড স্কিন যদি আমরা রেখে দেই, সময়ের সঙ্গে সেটা পুট্রিফিকেশন হবে, ডিকম্পোজিশন হবে, কিন্তু লেদার কখনো ডিকম্পোজিশন হবে না। যদি আমরা র হাইটস এন্ড স্কিনকে ড্রাই করি, তাহলে সেটা হার্ড হর্নি স্ট্রাকচারে পরিণত হবে, কিন্তু লেদার কখনো হর্নি হবে না, লেদার সবসময় ফ্লেক্সিবল থাকবে, ফ্লেক্সিবল। আর 3 নম্বরটা বললাম, যদি রিওয়েটিং করা হয়, শুকানোর পরে যদি আবার যদি আমরা তাকে পানিতে ভিজাই দেই, তাহলে র হাইটস এন্ড স্কিন ডিকম্পোজিশন হবে, কিন্তু লেদার খুব সহজে ডিকম্পোজিশন হবে না, বলা যায় যে হয় না ডিকম্পোজিশন সাধারণত ভিজালে। এই 3টা হলো র হাইটস এন্ড স্কিন আর লেদারের মধ্যে পার্থক্য। তাহলে লেদারের ডেফিনেশনটা যদি আমরা এভাবে বলি যে কনভার্সন অফ র হাইটস এন্ড স্কিন ইনটু এ স্টেবল ম্যাটেরিয়ালস। স্টেবল ম্যাটেরিয়ালস সংক্ষেপে যদি আমরা বলি যে র হাইটস এন্ড স্কিনকে একটা স্টেবল ম্যাটেরিয়ালস, স্টেবল ফ্লেক্সিবল স্টেবল ম্যাটেরিয়ালসে কনভার্ট করার যে টেকনোলজিটা, সেই টেকনোলজিটাকে বলা হচ্ছে, বা সেই প্রোডাক্টটাকে বলা হচ্ছে লেদার। আর যে টেকনোলজির মাধ্যমে এটা করা হচ্ছে সেটাকে বলা হয় ট্যানিং। ট্যানিং একটা শব্দ তোমরা এরপরে পাবা, ট্যানিং, TANNING। এখানে দেখো যে তোমরা স্লাইডে যদি একটু খেয়াল করো, 4টা ফান্ডামেন্টাল সাব প্রসেসের মধ্যে আমরা একটা বলছি প্রিপারেটরি স্টেজ, দ্বিতীয় স্টেজটাই হচ্ছে ট্যানিং। ট্যানিংটা কি, যে র হাইটস এন্ড স্কিনকে লেদারে কনভার্ট করার যে প্রসেসটা, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ট্যানিং। আর ট্যানিং প্রসেসের মাধ্যমে র হাইটস এন্ড স্কিনকে আমরা কনভার্ট করে যে স্টেবল ম্যাটেরিয়ালসটা পাই, সেই স্টেবল ম্যাটেরিয়ালসটাকে বলা হয় লেদার। তা আমি আশা করি যে আমি তোমাদের লেদার এবং র হাইটস এন্ড স্কিনের পার্থক্যটা বুঝাইতে পারছি, এবং লেদারের
ডেফিনেশনটাও বুঝাইতে পারছি, পাশাপাশি ট্যানিং এরও ডেফিনেশনটা হলো ট্যানিং ইজ এ প্রসেস বাই হুইচ র হাইডস এন্ড স্কিন কনভার্টেড ইনটু লেদার। এটা হলো ট্যানিং এর ডেফিনেশন। ঠিক আছে। আচ্ছা এখন আসো যে আমরা বলছি যে লেদার ম্যানুফ্যাকচারিং প্রসেসটাকে আমরা চারটা সাব ডিভিশন, চারটা সাব প্রসেস বা চারটা ক্যাটাগরিতে ভাগ করছি। একটা হলো প্রিপারেটরি স্টেজ, দ্বিতীয় স্টেজটা বলা হয়েছে ট্যানিং, তৃতীয় স্টেজটা হলো ক্রাস্টিং, চতুর্থ স্টেজটা হলো সারফেস কোটিং। সারফেস কোটিং। আচ্ছা প্রথমে প্রিপারেটরি স্টেজ, এটা তো বলার কিছু নাই। প্রিপারেটরি স্টেজ আমরা বুঝি যে আমরা লেদার প্রোডাকশন করতে গেলে প্রথমে যে প্রাথমিক যে প্রসেস গুলো লাগবে, প্রাথমিক যে প্রসেসিং গুলো করতে হবে সেটাকে বলা হয় প্রিপারেটরি স্টেজ। এরপরে ট্যানিং তো আমরা বললাম যে বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রসেস, বিভিন্ন ধরনের ফিজিক্যাল প্রসেস, একটা প্রসেস যে প্রসেসের মধ্য দিয়ে র হাইডসকে লেদারে কনভার্ট করব, সেই প্রসেসটাকে বলা হচ্ছে ট্যানিং। এরপরে আরেকটা স্টেপ বলছি আমরা হলো ক্রাস্টিং। ক্রাস্টিংটা হলো কি, যে ট্যানিং এর মাধ্যমে লেদার প্রডিউস হয়ে গেল। প্রডিউস হওয়ার পরে যদি আর কোনো ধরনের লেদারে যদি কোনো ধরনের মডিফিকেশন প্রয়োজন হয়, যেমন এরকম হতে পারে লেদারটা প্রডিউস করছি, লেদারটা হয়ে গেছে মোটা কিন্তু আমার দরকার হলো চিকন, তখন ওখানে একটা প্রসেসিং দরকার হবে। আমরা ট্রেনিং করছি, ট্রেনিং করার পরে দেখা যাচ্ছে যে হাইডস এন্ড স্কিনে স্কারিফিকেশন হয় বিভিন্ন কারণে, বিভিন্ন রোগ বালাইয়ের কারণে যে স্ক্যারিফিকেশন হয়, এরকম স্ক্যারিফিকেশনের দাগ থেকেই গেছে, তখন সেই স্কেয়ার টিস্যুটাকে আমাদের রিমুভ করতে হবে। সেই প্রসেসগুলোকে বলা হচ্ছে ক্রাস্টিং। মানে ক্রাস্টিংটা হচ্ছে যে আফটার ড্রাইং, লেদার তৈরি করার পর ড্রাই করলাম এবং ডাইং করার আগে, রং করার আগে যদি কোনো অপারেশন প্রয়োজন হয়, একটু এই জিনিসটা একটু ক্লিয়ার করে বুঝতে হবে যে ট্যানিং এর মাধ্যমে তো লেদার প্রডিউস হয়ে গেল। এই লেদারটাকে আমরা এরপরে কি করব, বিভিন্ন ধরনের নকশা করব, ডিজাইন করব। ঠিক আছে। এই নকশা, ডিজাইন, কালারিং করার আগে যদি কোনো ধরনের মডিফিকেশন লাগে, সেই মডিফিকেশন গুলোকে একত্রে বলা হয় ক্রাস্টিং। শুকানোর পরে ডাইং করার আগে, রং করার আগে, নকশা করার আগে যে কোনো ধরনের যদি মডিফিকেশন প্রয়োজন হয়, সেই মডিফিকেশন গুলোকে আমরা বলতেছি ক্রাস্টিং স্টেজ। আর ট্যানিং এর পরে যে লেদারটা তৈরি হয়, সেই লেদারটাকে আমরা বলি সাধারণত লেদার, ক্রাস্ট লেদার। মানে এটা একটা র লেদার তৈরি হলো, এখানে একটু কিছু মডিফিকেশন করে আমরা ফাইনাল প্রোডাক্টে চলে যাব। আর 4 নম্বর পয়েন্টটা হলো সারফেস কোটিং। সারফেস কোটিং নাম শুনে তোমরা বুঝতে পারতেছো, কোট মানে কোটিং করা, আবরণ দেওয়া। বিভিন্ন ধরনের আবরণ দেওয়ার যে টেকনিক, সেই টেকনিকটাকে বলা হচ্ছে সারফেস কোটিং। সেখানে এমবোসিং হতে পারে, ডিজাইনিং হতে পারে, পলিশিং হতে পারে, ওয়েলিং হতে পারে। আমরা আরো ডিটেলস পরে আর কি আমরা যাবো আর কি। ঠিক আছে। তো আমি এখন যেটা তোমাদের কাছ থেকে একটু ফিডব্যাক চাচ্ছি, যে আমরা 4টা স্টেপ বললাম, যে লেদার ম্যানুফ্যাকচারিং প্রসেসের কয়টা স্টেপ বললাম, 4টা স্টেপ। এই 4টা স্টেপের নামগুলা বুঝতে পারছি কিনা, নামগুলা বুঝতে কারো অসুবিধা আছে কিনা? তোমরা কি শুনতে পাচ্ছ? Yes, sir. জি স্যার। হ্যাঁ, আমি Sir, বললাম যে হ্যাঁ সারফেস। surface coating টা একটু ডিটেইলস বললে ভালো হতো। স্যার আচ্ছা আমরা তো ডিটেইলস পরে আলোচনা করব, আমি জাস্ট বলছি কি সারফেস কোটিং। কোট মানে কি, কোনো কিছুর আবরণ দেওয়া, তাই না? Yes, কোট মানে sir. হচ্ছে Okay. আবরণ দেওয়া। সারফেস মানে কি, সারফেস মানে উপরের অংশ। তো উপরের অংশে কোনো কিছু আবরণ দেওয়া, এখানে যেমন হতে পারে পলিশিং করা, কালারিং করা, এমবোসিং করা, ডিজাইন করা, ইমপ্রেগনেশন করা, এই ধরনের যে টেকনিকগুলো, এগুলাকে বলা হয় সারফেস কোটিং। আমরা যখন ডিটেইলসে যাব তখন আরো ভালো মতো বুঝতে পারবো, এখন আমরা একটু পরে ডিটেইলসে যাব আর কি। ঠিক আছে। সারফেস কোটিংটা হচ্ছে লেদার প্রডিউস হয়ে গেছে, কাস্টিং, কোন ধরনের ডিফর্মিটিস সব দূর করা হয়েছে। এরপরে আমরা ফিনিশ প্রোডাক্টে আমরা আমাদের বায়ারের চাহিদা অনুযায়ী, মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমরা যদি কোনো নকশা করি, কোনো ডিজাইন করি, কোনো পলিশ করি, কোনো রং করি, কোনো কালার করি, সেই টেকনিকগুলোকে বলা হচ্ছে সারফেস কোটিং। আচ্ছা নাম চারটা নিয়ে আর কারো কোনো প্রশ্ন আছে যে বুঝতে পারি নাই? সবাই বুঝতে পারছি? জি স্যার বুঝতে জি পারছি। স্যার। আচ্ছা এখানে আর একটা জিনিস কিন্তু বাই দিস টাইম পড়ানো হয়ে গেছে, র হাইডস এন্ড স্কিন এন্ড লেদারের ডিফারেন্সিয়েশন। পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে, ডিফারেন্সিয়েট র হাইডস ফ্রম লেদার, বা রাইট দ্য ডিফারেন্স বিটুইন র হাইডস এন্ড লেদার, এরকম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে। ঠিক আছে। এটা একটু তোমাদের নোট করে রাখতে হবে যে এটা একটা, আমরা 3টা পার্থক্য বললাম, এটা পরীক্ষায় আসার মতো একটা টপিকস। আচ্ছা এখন আসি প্রিপারেটরি স্টেজ।
আমাদের যেহেতু আগের গুলোতে আর কোনো প্রশ্ন নাই, সেহেতু আমরা প্রিপারেটরি স্টেজে আমরা এখন আসতেছি। প্রিপারেটরি স্টেজ আমি বললাম যে লেদার ম্যানুফ্যাকচারিং করার আগে কিছু প্রাথমিক স্টেজ, আমরা লেদারটা তৈরি করব কোথা থেকে পাবো? একটা অ্যানিমালকে কি করতে হবে? প্রথমে স্লটারিং করতে হবে। একটা অ্যানিমালকে প্রথমে কি করতে হবে? স্লটারিং করতে হবে। স্লটারিং করা ছাড়া কি আমরা র হাইডস এন্ড স্কিন পাবো? পাবো না। এজন্য প্রিপারেটরি স্টেজের প্রথম স্টেপটা হচ্ছে স্লটারিং অফ দ্য অ্যানিমাল। স্লটারিং অফ দ্য অ্যানিমাল। তো স্লটারিং নিয়ে আমরা অনেক ডিসকাশন করছি, মিট টেকনোলজিতেও ডিসকাশন করছি, আবার এখানেও স্লটারিং এর টেকনিক নিয়ে হয়তো তোমাদের প্র্যাকটিক্যালি আলোচনা হয়েছে কিনা আমি জানি না। তো স্লটারিং করার আগে, স্লটারিং করার সময়, স্লটারিং করার পরে আমরা কিছু পয়েন্টের কথা বলছিলাম, কিছু টেকনিকের কথা বলছিলাম, যে ওই টেকনিকগুলো ফলো না করলে হাইডস এন্ড স্কিনের কোয়ালিটিটা এফেক্ট করতে পারে আর কি। ঠিক আছে? স্লটারিং করার পরে যে পয়েন্টটা সেটা হচ্ছে ব্লিডিং। ব্লিডিং, আচ্ছা ব্লিডিংটা হচ্ছে আমরা তো জানি যে একটা অ্যানিমালকে স্লটার করার পরের স্টেপটাই হচ্ছে তাকে রক্তপাত ঘটাইতে হয় আর কি। তোমার রক্ত থাকবে শরীরে, সমস্ত রক্ত যদি শরীর থেকে বের হয়ে না যায়, যদি ইনকমপ্লিট ব্লিডিং হয়, আমরা আগে থেকেই জানি ইনকমপ্লিট ব্লিডিং হলে পরে কিছু ব্লাড শরীরে থেকে যাবে, বিশেষ করে হাইডস এন্ড স্কিনে এবং টিস্যুতে কিছু ব্লাড থেকে যাবে। ক্যালকুলেটর আনিও, ক্যালকুলেটরে বুঝাই দেব, তার হিসাব করতে হবে। আজকে যাবো মোলার রোপণ। দুলাল সরকার মিউট করো। হ্যাঁ মিউট করো। কে মিউট করো নাই? কথা শোনা যাচ্ছে? আচ্ছা আমরা আমরা বলতেছিলাম যে ব্লিডিং, কমপ্লিট ব্লিডিং যদি না হয়, সেই কমপ্লিট রেসিডুয়াল কিছু ব্লাড মাংসের মধ্যেও থেকে যাবে, মিটের মধ্যেও থাকবে, হাইডস এন্ড স্কিনের মধ্যেও থাকবে। তো হাইডস এন্ড স্কিনে যখন ব্লাড থাকবে, সেই ব্লাডটা ব্যাকটেরিয়াল গ্রোথের মিডিয়া হিসেবে কাজ করে। সেই তখন ব্যাকটেরিয়াল মাল্টিপ্লিকেশনটা দ্রুত হবে। হাইডস এন্ড স্কিন, র হাইডস এন্ড স্কিন দ্রুত নষ্ট হয়ে যাবে, হাইডস এন্ড স্কিনের কোয়ালিটিটা খারাপ হয়ে যাবে। আমরা বহুবার এটা আলোচনা হয়ে গেছে, এটা নিয়ে আর আলোচনা করবো না। 3 নম্বর টেকনিক হচ্ছে ফ্লেইং। ফ্লেইংটা লেদার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ফ্লেইংটা একটা হচ্ছে তোমার দক্ষ জনশক্তি দিয়ে ফ্লেইং করাটা অনেকটা লেদারের কোয়ালিটির সঙ্গে খুব ডিরেক্টলি রিলেটেড। তোমরা হয়তো দেখে থাকবা যে যদি কখনো বেচা কেনা করা দেখো আর কি, বিভিন্ন ঈদের সময় বা বিভিন্ন উৎসবের দিনে যখন হাইডস এন্ড স্কিন চামড়া কিনতে আসে, তখন কোথাও একটু ফুটা হয়ে গেছে বা একটু কেটে গেছে বা একটু কাটাটা ঠিক মতো, লাইনটা ঠিক মতো হয় নাই, আমরা যে রাইপেনিং এর কথা বলছিলাম যে স্ট্রেট লাইন একটা করি, সেই স্ট্রেট লাইনটা যদি ঠিক মতো না হয়, তাহলে দেখা যায় যে দাম কম বলে যে এটা তো চামড়া তো নষ্ট হয়ে গেছে। এই জন্য ফ্লেইংটা লেদার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ফ্লেইংটা খুবই গুরুত্বপূর্ণ। ফ্লেইং ঠিক মতো না হইলে লেদারের যে কোয়ালিটি, লেদারের যে শেপ, আমরা গত ক্লাসে একটা প্যাটার্ন, একটা শব্দ পড়ছিলাম, এই প্যাটার্নটা ঠিক থাকে না। প্যাটার্ন ঠিক না থাকলে তোমার লেদারের কোয়ালিটি হ্যাম্পার্ড হয়। যে জায়গায় এত ভ্যালুয়েবল সে জায়গায় একটা কাটা গেছে। যেমন আমরা বলছিলাম বার্ড রিজিয়নটা সবচেয়ে ভ্যালুয়েবল, এখানে যদি কোনো কারণে কাটা যায়, তাহলে ফ্লেইং করতে গিয়ে তাহলে ওই লেদারের দাম 50%-এর বেশি কমে যায়। ওইটা নিতেই চায় না সাধারণত, কারণ বার্ড রিজিয়নটা সবচেয়ে ভ্যালুয়েবল, ওখান থেকে ভালো ভালো জিনিস তৈরি হয় লেদার থেকে। ওই জায়গাটা যদি কোনো কারণে কেটে যায়, তাহলে ওই লেদার, ওই হাইডস এন্ড স্কিনের তোমার খুব একটা মূল্য থাকে না আর কি, ভ্যালু থাকে না। আচ্ছা, ফ্লেইং হয়ে গেলে এর পরের স্টেজটা আমাদের হচ্ছে প্রিজার্ভেশন। প্রিজার্ভেশন বলতে এখানে কোনটা বোঝানো হয়েছে? যে ফ্লেইং করলাম মানে কি, র হাইডস এন্ড স্কিন প্রডিউস হয়ে গেল, এই র হাইডস এন্ড স্কিনটাকে আমরা ট্যানারিতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত জবাই করা হলো, রক্তপাত করানো হলো, তোমার হচ্ছে ফ্লেইং করানো হলো, আমরা র হাইডস এন্ড স্কিন পেয়ে গেলাম। এই র হাইডস এন্ড স্কিনটা ট্যানারিতে যাওয়ার আগ পর্যন্ত যদি দীর্ঘ সময় রাখতে হয়, যদি দেখা যায় 5-6 ঘন্টা, আমরা বলছিলাম যে 5-6 ঘন্টার মধ্যে যদি আমরা প্রসেসিং শুরু করতে পারি, তাহলে কোনো ধরনের প্রিজার্ভেশন কোনো কিছুই লাগে না। যদি 6 ঘন্টার বেশি রাখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? ওয়াটার দিয়ে ওয়াশ করতে, আমরা বলছিলাম যে ওয়াটার দিয়ে যদি ওয়াশ করি, তাহলে আরো 6 ঘন্টা বেশি রাখা যাবে।
12 ঘন্টা পর্যন্ত রাখা যাবে শুধু পানি দিয়ে যদি ওয়াশ করে রাখি। এটা একটা প্রিজার্ভেশনের টেকনিক। আমরা বলছি যে নরমালি থাকবে 6 ঘন্টা। যদি ওয়াটার দিয়ে ভালো করে ওয়াশ করে রাখি তাহলে সেটাকে আমরা ট্রেনারিতে নিয়ে যাওয়ার আগে 12 ঘন্টা পর্যন্ত রাখতে পারবো, বা কিউরিং করার আগে, ট্রিটমেন্ট করার আগে 12 ঘন্টা পর্যন্ত হাইড্স এন্ড স্কিনের কোয়ালিটিটা ভালো থাকবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে প্রিজার্ভেশনের পরে আরেকটা যেটা স্টেপ আসতেছে, যেটা প্রিপারেটরি স্টেজের মধ্যে ফ্লেশিং। ফ্লেশিংটা হচ্ছে যে ট্যানারিতে নিয়ে গেছে বা যেখানে কিউরিং করবে বা যেখানে স্টোরেজ, টেম্পোরারি স্টোরেজ করবে, সেখানে নিয়ে যাওয়ার পরে তারা দেখে যে আমরা চামড়া ছড়ানোর সময়, ফ্লেইং করানোর সময় চামড়ার মধ্যে কোনো কোনো জায়গায় কিছু মাংস থেকে যায়। চামড়াটা আমরা কাটবো না, ওই জন্য কিছুটা মাংস সহ কেটে অনেক সময় দেওয়া হয়, যে একটু মাংসের টুকরা থাকলো। এই ধরনের বিভিন্ন জায়গায় যে মাংসের টুকরাগুলো, মিটের স্ক্র্যাপ গুলা লেগে থাকে, সেগুলোকে স্ক্র্যাপিং করে রিমুভ করা হয়। কারণ আমরা কি জানি, কিছুক্ষণ আগে বললাম যে ব্লাড যদি থাকে, ব্লাডও ব্যাকটেরিয়াল বা মাইক্রোবিয়াল কালচারের মিডিয়াম হিসাবে কাজ করবে। আবার মাংস যদি থাকে সেটাও একটা হাই প্রোটিন সোর্স, সেটাও ব্যাকটেরিয়াল গ্রোথ এন্ড মাল্টিপ্লিকেশনে হেল্প করবে। এই জন্য ফ্লেশিং করে ফেলানো হয় আর কি। আচ্ছা, এরপরে আরেকটা করা হয় যে স্প্লিটিং। স্প্লিটিং মানে কি, ভাগ করা আর কি। দেখা যাচ্ছে অনেক বড় একটা চামড়া, ওটাকে অনেক বড় সাইজের একটা চামড়া, যেটাকে আমরা সরাসরি প্রসেসিং করতে পারছি না, তখন সেটাকে ভাগ করে নেওয়া হয়। এটা খুব সহজ। আর ফ্রাইজিং একটা টার্ম এখানে দেওয়া আছে। ফ্রাইজিংটা হলো ফিজিক্যাল রিমুভাল অফ ফ্যাট সাবস্টেন্সেস ফ্রম দ্য হাইডস এন্ড স্কিনস। Physical removal of fat substances. Physical removal of fat substances from hides and skins. এটা হলো ফ্রাইজিং, মানে ফ্যাট সাবস্টেন্সটাকে আমরা ফিজিক্যালি হ্যান্ডে ম্যানুয়ালি রিমুভ করব, সেই টেকনিকটাকে বলা হচ্ছে ফ্রাইজিং। এরপর আরেকটা টার্ম আছে ব্লিচিং। ব্লিচিংটা আসলে কিছু না, যদি কখনো কোনো জায়গায় ডার্ক পিগমেন্টেশন থাকে কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে, সেই কালো জায়গাগুলোকে হালকা করে দাও, কালো দাগটাকে হালকা করে। ডার্ক পিগমেন্টেশন কোনো একটা কারণে, আঘাত পাওয়ার কারণে বা তোমার ব্লিস্টার তৈরি হওয়ার কারণে, কোনো একটা জায়গায় ফোসকা তৈরি হওয়ার কারণে অনেক সময় দেখা যায় কালো দাগ হয়ে থাকে, বা আঘাতের কারণে আমরা যদি এক জায়গা থেকে আরেক জায়গায় ড্র্যাগিং করে নিয়ে যাই, তখনও কিছু তোমার কালো দাগ তৈরি হতে পারে। বা ন্যাচারালি যদি কোনো দাগ থেকে থাকে অন্য কোনো কারণে, সেই কালো দাগগুলোকে কেমিক্যাল সাবস্টেন্স, বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স ব্যবহার করে কালোর পরিমাণটাকে একটু কমানো হয়। সেই টেকনিকটাকে বলা হয় ব্লিচিং। আচ্ছা, তিতুমির, তিতুমির কি আছো? জি স্যার আছি। হ্যাঁ, তুমি রেইজ হ্যান্ড করছিলা, কিছু জিজ্ঞেস করবা মনে হয়? না স্যার, মানে ভুলে হয়ে গেছিল। ভুলে হয়ে গেছে, আচ্ছা। তাহলে আমাদের প্রিপারেটরি স্টেজটা মোটামুটি এই 8টা স্টেপের মধ্যেই আমরা কভার করার চেষ্টা করছি। আরো অনেক স্টেপ আছে, তোমরা নোট যখন পাবা তখন দেখবা যে এখানেও অনেক কিছু আছে। এই 8টা স্টেপ মোটামুটি জানলেই আমার মনে হয় যে যথেষ্ট। একটা হলো স্লটারিং, দ্বিতীয় স্টেপ হলো ব্লিডিং, তৃতীয় স্টেপটা হলো ফ্লেইং, চতুর্থ স্টেপ হলো প্রিজার্ভেশন, পঞ্চম স্টেপ হলো ফ্লেশিং, স্প্লিটিং, ফ্রাইজিং, ব্লিচিং। তো মোটামুটি এই দুইটা টার্ম, ফ্রাইজিং আর ব্লিচিংটা তোমাদের কাছে একটু মানে আননোন হতে পারে আর কি। ফ্রাইজিংটা আমরা বললাম ফিজিক্যাল রিমুভাল অফ ফ্যাট এন্ড ফ্যাট ম্যাটেরিয়ালস ফ্রম দা হাইডস এন্ড স্কিনস। আর ব্লিচিংটা হচ্ছে ডার্ক pigmentation. This is the chemical process by which dark pigmented area converted into lighter. মানে কোন একটা ডার্ক পিগমেন্টেড এরিয়া যদি থাকে, সেটা কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে লাইট পিগমেন্টেশন তৈরি করার যে প্রসেসটা, সেটাকে বলা হচ্ছে ব্লিচিং। তো তোমরা যদি সবাই আমাকে শুনতে পাও, তাহলে আমি একটু জানতে চাচ্ছি প্রিপারেটরি স্টেজে তোমাদের কোনো জিজ্ঞাসা আছে কিনা? কোনো প্রশ্ন আছে? স্যার স্প্লিটিং আর ফ্লেশিং একবার বললে ভালো হইতো। ফ্লেশিংটা হচ্ছে ওই যে মাংসের টুকরা অনেক সময় হাইডস এন্ড স্কিনে লেগে থাকে, সেই মাংসের টুকরা রিমুভ করা, সেটাকে বলা হয় ফ্লেশিং। ফ্লেশ মানে মাংসের টুকরা বা টিস্যু, সেই টিস্যুটাকে, মিটের টিস্যুটাকে রিমুভ করা। আর স্প্লিটিংটা হলো ডিভাইডেড করে নেওয়া আর কি। স্প্লিটিংটা ডিভাইডেড করে নেওয়া, লার্জার একটা অ্যানিমেলের, একটা বড় অ্যানিমেলের অনেক বড় একটা লেদার বা হাইডস এন্ড স্কিন, সেটাকে এত বড় প্রসেসিং করা বা প্রিজার্ভেশন করা বা এরপরে প্রসেসিং করা প্রবলেম হয়ে যাবে।
তখন সেটাকে একটু ভাগ করে নেওয়া হয়, হরিজন্টালি তাকে একটু ভাগ করে নেওয়া হয়। সেই ভাগ করার টেকনিকটাকে বলা হচ্ছে স্প্লিটিং, পার্ট করে নেওয়া। আর স্যার ব্লিচিংটা আরেকবার একটু বলবেন? ব্লিচিং বললাম যে কোনো কারণে যদি হাইট ব্লিচিং। হ্যাঁ ডার্ক পিগমেন্টেশন তৈরি হয়, ডার্ক পিগমেন্টেশন, কালো কোনো একটা জায়গায় কালো হয়ে গেছে, বেশি কালো হয়েছে, অত্যাধিক কালো বা অ্যাবনরমালি কালো ব্ল্যাক কালার হয়ে গেছে, কেমিক্যাল সাবস্টেন্সের মাধ্যমে ওই ব্ল্যাক পিগমেন্টটাকে একটু হালকা করে দেওয়া, লাইট কালারে কনভার্ট করার যে টেকনিকটা, সেই টেকনিকটাকে বলা হয় ব্লিচিং। কনভার্সন অফ ডার্ক পিগমেন্ট ইনটু লাইট, conversion of dark pigment into lighter color by using some chemical substances. কি বুঝা গেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা নেক্সটে যেতে চাচ্ছি। স্যার ব্লিচিং এ কি ধরনের কেমিক্যাল ইউজ করা হয় সাধারণত? এখানে ব্লিচিং এ সাধারণত তোমার যে কিছু তোমার এনজাইম টাইপের সাবস্টেন্স পাওয়া যায়, যেহেতু এটা লিভিং টিস্যুতে। তোমরা এরপরে একটা স্টেপ করবা, ব্যাটিং নামে একটা স্টেপ করবা, সেখানে দেখবা যে কিছু এনজাইম ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের অ্যানিমাল ড্রাইভড কিছু এনজাইম পাওয়া যায়, সেই এনজাইম গুলো দিয়ে সাধারণত এই কাজগুলো করা হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরের স্টেপটাতে চলে যাচ্ছি, ট্যানিং। আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যে ট্যানিং একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে র হাইডস এন্ড স্কিনকে আমরা একটা স্টেবল ম্যাটেরিয়ালসে পরিণত করি, যে স্টেবল ম্যাটেরিয়ালসটা পুট্রিফিকেশন হবে না এবং বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে, সেই টেকনিকটাকে বলা হচ্ছে ট্যানিং। তো এখানে তোমরা দেখবো যে ডেফিনেশনটা আরো মানে ব্রড করে দেওয়া আছে। ট্যানিং ইজ দ্য প্রসেস অফ কনভার্সন অফ protein of the raw hides or skins into a stable materials which will not putrefy and is suitable for a wide range of end applications. এটা আমরা তো আগেই ডিসকাস করছি, আমার মনে হয় যে এটা নিয়ে আর ডিসকাশন করা তেমন কিছু নাই। ট্রেনিং এর এটা ডেফিনেশনটা তোমরা বুঝতে পারছো না? আগেই তো আমরা বলছিলাম। এরপর আসি যে স্টেপ অফ ট্রেনিং। ট্রেনিংটাকে আবার 4টা সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। তো এখানে তোমরা পাওয়ার পয়েন্টে যেটা দেখতেছো, 1 নম্বরে লেখা আছে বিম হাউস অপারেশন। আসলে এই পয়েন্টটা হবে 2 নম্বরে, কিউরিংটা হবে 1 নম্বরে। এটা স্লাইডটা প্রিপারেশন করার সময় একটু ভুল হয়ে গেছে আর কি। প্রথম স্টেপটা হবে কিউরিং, আর দ্বিতীয় স্টেপটা হবে বিম হাউস অপারেশন। তৃতীয় স্টেপটা ঠিক আছে ট্যানিয়ার্ড অপারেশন। চতুর্থ স্টেপটা হচ্ছে পোস্ট ট্যানিং। তাহলে আমরা কি বললাম যে প্রথম স্টেপটা হবে কিউরিং, দ্বিতীয় স্টেপটা হবে বিম হাউস অপারেশন, তৃতীয় স্টেপটা হবে ট্যানিয়ার্ড অপারেশন, চতুর্থ স্টেপ হবে পোস্ট ট্যানিং। এগুলো আবার আমরা আরো ডিটেলস পড়তে হবে আর কি। এই তোমাদের একটা জিনিস বুঝতে হবে, এই ট্যানিং এর যে স্টেপগুলো, এই স্টেপগুলো আসলে মেইন লেদার প্রোডাকশনের স্টেপ। ঠিক আছে? তো যার কারণে এখানে আর এগুলো বর্ণনা করা হয়নি, এটা আলাদা আর একটা জায়গায় টপিকসে এটা বর্ণনা করা আছে ট্রেনিং এর স্টেপ হিসাবে। ঠিক আছে? স্টেপ অফ ট্রেনিং এরকম নাম দিয়ে আমরা পরে এটা ডিসকাশন করব। জাস্ট এখন শুধু জেনে রাখো যে আমরা লেদার প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট 4টা স্টেপে ভাগ করছিলাম। প্রথম স্টেপটা হলো প্রিপারেটরি স্টেজ, দ্বিতীয় স্টেজটা হলো ট্রেনিং। এই ট্রেনিং এর স্টেজটাকে আবার আমরা 4টা সাব ডিভিশনে ভাগ করছি। প্রোডাকশন এন্ড ম্যানেজমেন্ট হলো 4 ভাগে ভাগ, তার মধ্যে একটা ভাগ হলো ট্রেনিং। ট্রেনিংটা আবার 4টা স্টেপে সম্পন্ন করা হয়। তার প্রথম স্টেপটা হচ্ছে কিউরিং, দ্বিতীয় স্টেপটা হচ্ছে বিম হাউস অপারেশন, তৃতীয় স্টেপটা হচ্ছে ট্যানিয়ার্ড অপারেশন, চতুর্থ স্টেপটা হচ্ছে পোস্ট ট্যানিং। এগুলো নিয়ে আমরা ডিটেইলস পরে আলোচনা করব, যার কারণে এখানে আর কোনো প্রশ্ন করার সুযোগ নেই আর কি। এরপরে 3 নাম্বার স্টেপস আমরা ব্রড ক্যাটাগরি বলছিলাম যে ক্রাস্টিং। ক্রাস্টিংটা আমি বলছিলাম যে লেদার প্রোডাকশন হয়ে গেল, ফাইনাল ফিনিশ অপারেশন করার আগে যদি কখনো কোনো ধরনের মডিফিকেশন প্রয়োজন হয়, যেমন এখানে তোমরা একটু খেয়াল করো লেখা আছে ক্রাস্টিং ইজ when the hides and skin is thin হয়ে গেছে, সেটাকে আমরা মোটা করতে হবে, অথবা মোটা হয়েছে সেটাকে আমরা থিন করবো। এটা একটা এক্সাম্পল হিসেবে দেওয়া হয়েছে। থিন, রিট্যান্ড, ট্রেনিং করা হয়েছে কিন্তু ট্রেনিংটা কমপ্লিট হয় নাই,
100% ট্রেনিং হয় নাই, অনেক সময় ট্রেনিং করতে গিয়ে মিস্টেক হয়ে গেছে, তখন আমরা যে টার্মটা বলি সেটাকে বলা হয় রিট্যান্ড, আবার ট্যান করতে হবে, তার মানে আবার দ্বিতীয় স্টেপে ফেরত যেতে হবে। এন্ড লুব্রিকেটেড, লুব্রিকেটেড মানে তো আমরা জানি যে কিছু ওয়েল টোয়েল দিয়ে স্থির বা স্মুথ করা আর কি। তো এইগুলা হচ্ছে অনেকগুলো অপারেশন এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো প্রথমে যেমন হলো ওয়াশিং অর স্কোরিং, ট্রেনিং করা হয়েছে, ট্রেনিং করার ফলে দেখা যাচ্ছে যে ওয়াশিংটা ঠিক মতো হয়নি বা কোনো ধরনের ময়লা বা আবর্জনা লেগে আছে বা কোনো কিছু ট্রেনিং ম্যাটেরিয়ালস যেটা দিয়ে আমরা ট্রেনিং করছি যে কেমিক্যাল গুলো দিয়ে, ওই কেমিক্যাল গুলো লেগে আছে লেদারের গায়ে, এরকম হতে পারে। যেমন শাহনেওয়াজ তুষার, শুনতে পাচ্ছ? স্যার ভুল করে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা ওয়াশিং বলতেছি কি, আমরা এখানে এই মেইন স্টেপটা আমরা বলছি কি লেদার প্রোডাকশন হয়ে গেছে, ফাইনাল এন্ড প্রোডাক্ট তৈরি হওয়ার আগে যদি কোনো ধরনের মডিফিকেশন লাগে সেই স্টেপগুলোকে একত্রে বলা হচ্ছে কাস্টিং। তো কাস্টিং এর প্রথম স্টেপটা আমরা বলতেছি যে ওয়াশিং অর স্কোরিং। স্কোরিংটা তোমাদের মনে আছে মনে হয় যে আমরা বিভিন্ন ধরনের বেসিক সাবস্টেন্স ব্যবহার করে, ক্ষারীয় দ্রবণ ব্যবহার করে যদি আমরা ওয়াশ করি তখন সেটাকে স্কোরিং বলে আর কি। এর আগের ক্লাসটাতে পড়ছিলাম উল ম্যানুফ্যাকচারিং, ওখানে আমরা বলছিলাম স্কোরিং কথাটা, যে সাবান জাতীয় বা সোপ ডিটারজেন্ট জাতীয় কোনো কিছু ব্যবহার করে ওয়াশ করাটাকে বলা হয় স্কোরিং। পানি দিয়ে ওয়াশ করলে হয়তো চলে যেতে পারে, যদি না যায় তাহলে সাবান পানি দিয়ে ওয়াশ করলে হয়তো সেই সাবস্টেন্স গুলো চলে যেতে পারে। আচ্ছা, এরপরে একটা টার্ম হলো ওয়েটিং ব্যাক। ওয়েটিং ব্যাক, এটা আমার মনে হয় যে নামটা শুনে বোঝা যাচ্ছে যে পুনরায়, মানে রিওয়েটিং যেটা আমরা বলি, রিওয়েটিং। রিওয়েটিংটা কেন করতে হবে? নরমাল যে লেদার যেটা প্রোডাকশন হয় সেই লেদারটাতে 10-12% ময়েশ্চার থাকে। তোমরা একটা জিনিস জানো কিনা যে আমরা যে চাল খাই, চাল, সে চালের মধ্যে কি ময়েশ্চার থাকে? তার কোনো ধারণা আছে? জি স্যার, থাকে সমস্যা। থাকে স্যার ময়েশ্চার। আমরা বাহ্যিক ভাবে দেখতেছি যে শুকনা, কিন্তু সেখানে 10-12% বা 14% ময়েশ্চার থাকে। তারপর আমরা, তোমরা যদি স্ট্রর কথা চিন্তা করো, খড়, খড়ের মধ্যে ড্রাই ম্যাটার কতটুকু মনে আছে? 90%, তাই না? তাহলে 10% কি ময়েশ্চার, মানে খড়টা একটা শুকনা দেখতেছি, তার মধ্যে সেখানে কিন্তু কিছু ময়েশ্চার আর থাকেই আর কি। তো ঠিক এরকম লেদার আমরা যদিও আমরা দেখি যে শুকনা ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালস, কিন্তু তার মধ্যেও 10-12% বা সর্বোচ্চ 15% পর্যন্ত ময়েশ্চার থাকতে পারে। তো ট্যানিং করা শেষ হয়ে গেছে, আমরা ড্রাই করে ফেলছি, কিন্তু দেখা গেল ময়েশ্চার লেভেল নামে আসছে 3-4-এ, তাহলে সেটা কি হবে? যেখানে 10-12 থাকার কথা সেটাতে যদি 3-4 ময়েশ্চার হয়, তার মানে কি ট্যানিং ঠিকমতো হয়নি। ট্যানিংটা ঠিকমতো না হওয়ার কারণে যতটুকু পানি ধরে রাখার ক্ষমতা থাকার কথা ছিল হাইড্রোজেন স্কিনের, সেই বন্ডিং, কেমিক্যাল বন্ডিং গুলো পূরণ হয় নাই, যার কারণে সে পানি ধরে রাখতে পারে নাই। তাহলে সেখানে কি করতে হবে? আবার আমাদের ট্রেনিং প্রসেসে গিয়ে ওয়েটিং করতে হবে আর কি, আবার ওই ট্রেনিং প্রসেসে ফেরত যেতে হবে। এরকম যদি ডিফেক্ট কখনো হয় তখন সেটাকে বলা হচ্ছে ওয়েটিং ব্যাক, আরো কিছু ময়েশ্চার অ্যাড করতে হবে। আচ্ছা, এরপরে একটা টেকনিক হলো স্যামিং। স্যামিংটা হচ্ছে বেশি পরিমাণে ময়েশ্চার হয়ে গেছে, ট্রেনিং হয়েছে, ট্রেনিংটা ভালো মতো হয় নাই, আগেরটাতে বললাম যে বেশি শুকনা হয়ে গেছে, আর এটাতে দেখা গেল যে ময়েশ্চার পরিমাণ বেশি হয়েছে, 30%-35% ময়েশ্চার থেকেই গেছে ট্রেনিংটা, ফল্টি ট্রেনিং এর কারণে। তখন সেই পানিটাকে স্কুইজ করা, সেই পানিটাকে রিমুভ করার যে টেকনিকটা, সেটাকে বলা হচ্ছে স্যামিং। স্যার ওয়েটিং ব্যাকটা আরেকবার একটু বললেন। ওয়েটিং ব্যাক আমি বললাম যে ময়েশ্চার নরমালি থাকার কথা 10-12% বা 13-14% পর্যন্ত থাকতে পারে, সেখানে দেখা গেছে আমরা ট্রেনিংটা এমন ভাবে করছি, ট্রেনিং এর মধ্যে যে ড্রাই প্রসেস আছে সেখানে এমন ভাবে ড্রাই করা হয়ে গেছে, ময়েশ্চার লেভেল একেবারে ড্রপ হয়ে গেছে, 3-4-2-1 এরকম ময়েশ্চার চলে আসছে, ঠিক আছে। তখন দেখা গেছে যে এটা সহজে কি হয়ে যাবে, ময়েশ্চার কম থাকার কারণে এটা তোমার হলো বেশি টেকসই হবে না, শক্ত হয়ে যাবে, বেশি ফ্লেক্সিবল যে স্ট্রাকচারটা হওয়ার কথা সেই ফ্লেক্সিবলটা হবে না আর কি। তখন সেখানে আবার ওইটাকে আবার ট্রেনিং প্রসেসে নিয়ে গেলে আবার তাকে ময়েশ্চার অ্যাড করার ব্যবস্থা করতে হবে, সেটাকে বলা হচ্ছে ওয়েটিং ব্যাক। আর স্যামিংটা হলো তার উল্টা, পানি বেশি হয়ে গেছে, সেখানে পানি কমাইতে হবে। বুঝাইতে পারছি? জি স্যার, এবার বুঝছি। আচ্ছা, এরপরে দুইটা টার্ম দেখো, স্প্লিটিং এন্ড শেভিং।
নাম শুনে বোঝা যাচ্ছে শেভিং কি? শেভিং কি? শেভ করা। মোটা হয়ে গেছে বেশি, আমার দরকার 2 ইঞ্চি দূরত্ব, বা আমার দরকার 1 ইঞ্চি, বা আমার দরকার হাফ ইঞ্চি, সেখানে একটু বেশি হয়ে গেছে, মোটা থিকনেসটা বেশি হয়ে গেছে। আমি যে ফিনিক্স প্রোডাক্ট তৈরি করব সেই প্রোডাক্টে যে থিকনেস দরকার সেই থিকনেসটা আসে নাই, থিকনেস হয়ে গেছে বেশি, তখন আমরা সেটাকে একটু শেভ করে ফেলাই দিই। আচ্ছা, আমি দেখা যাচ্ছে আমার থিকনেস দরকার হাফ ইঞ্চি, থিকনেস হয়ে গেছে 1 ইঞ্চি, সেটা কি আমি শেভ করে ফেলাই দিব? তখন আমরা কি করব? সেটাকে স্প্লিট করব, 2 ভাগ করার চেষ্টা করব, তাই তো? আমার থিকনেস দরকার ছিল 1 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার, হয়ে গেছে 4 সেন্টিমিটার। তখন আমরা তো ওইটাকে আর নষ্ট করব না, নষ্ট করব কখন? যখন অল্প পরিমাণ বেশি হয় তখন আমরা সেটা শেভিং করব। আর স্প্লিটিংটা করব কখন? দরকার হলো 2 সেন্টিমিটার, হয়ে আছে 4 সেন্টিমিটার, তাহলে ওইটাকে যদি আমরা স্প্লিট করি, 2 ভাগে ভাগ করতে পারি, মানে মাঝামাঝি ইয়া দিয়ে, তাহলে দেখা যাচ্ছে সেটা আমাদের 2টা প্রোডাক্ট হয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে করা হয় স্প্লিটিং। আর শেভিং করা হয় দরকার হলে 1 ইঞ্চি, দেখা যাচ্ছে 1 ইঞ্চি চেয়ে 1 সেন্টিমিটার বেশি, তখন সেটাকে শেভ করে ফেলাই দেওয়া হয়। এই টার্মগুলো কিন্তু একটু মনোযোগ সহকারে তোমাদের বুঝতে হবে। বুঝতে পারছো কি তোমরা স্প্লিটিং আর শেভিং? জি স্যার। হ্যাঁ, জি স্প্লিটিং স্যার, হলো বুঝতে পারছি। অতিরিক্ত থিকনেসের কারণে দেখা যাচ্ছে যে আমাদের হয়তো আমরা 2টা বা 3টা লেয়ার তৈরি করতে পারবো, তখন আমরা শেভ করব না। শেভ করব কখন? যে 2টা লেয়ার করা যাবে না, করলে আবার প্রোডাক্টটা খারাপ হয়ে যাবে, তখন আমরা বাড়তি অংশটুকু শেভ করে ফেলাই দিব। আচ্ছা, এরপরে একটা টার্ম হচ্ছে নিউট্রালাইজেশন। নিউট্রালাইজেশন নিউট্রালাইজেশনটা খুব একটা মানে সিম্পল একটা টার্ম আর কি। তোমার হচ্ছে যে যদি কোনো ধরনের কেমিক্যাল সাবস্টেন্স থেকে থাকে, সেটাকে রিমুভ করা যে টেকনিকটা, সেটাকে বলা হচ্ছে নিউট্রালাইজেশন। এরপরে হলো রিটেনিং, যেটা আমি বললাম যে ট্যান করা হয়েছে, ট্যানিংটা প্রপার ট্যানিং হয় নাই, তখন এই প্রপার ট্যানিং না হলে আবার ট্যানিং করার প্রয়োজন করা লাগতে পারে আর কি। সেই প্রসেসটাকে বলা হয় রিটেনিং। ফল্টি ট্যানিং, দেখা গেছে ট্যানিং যেটা করতে চাইছিলাম ওই রকম হয়নি, তাহলে আবার ট্যানিং করতে হবে, সেই টার্মটাকে বলা হয় রিটেনিং। এরপর হলো ডাইং। ডাইংটা মূলত এখানে আসলে অতটা অ্যাপ্রোপ্রিয়েট হয় না, ডাইংটা এর পরে স্টেজটাতে হবে। ডাইংটা তোমরা এটা রিমুভ করে ফেলবা, ডাইংটা এখানে প্রয়োজন নাই আসলে। ডাইংটা তো আমরা পরে ডিসকাশন করব। এরপরে আসো ফ্যাট লাইকোয়ারিং। ফ্যাট লাইকোয়ারিং মানে হচ্ছে যে অ্যাপ্লিকেশন অফ ওয়েল, application of oily substances, application of oily substance or well to increase the smoothness or glaziness, যে একটা চাকচিক্য নিয়ে আসার জন্য। দেখা যাচ্ছে ট্যানিং করছি আমরা বিভিন্ন প্রসিজারের মাধ্যমে, নর্মাল যে একটা গ্লেজ থাকার কথা, সেই লেদারটা তো ওই গ্লেজটা নাই, ওই গ্লেজিনেসটা নাই, তখন সেই গ্লেজিনেসটা নিয়ে আসার জন্য আবার একটু ওয়েল অ্যাড করতে হয়। ওয়েলটা আমরা সাধারণত ট্যানিং প্রসেসেও করে থাকি, এখানেও করা হয় একটু বাড়তি চাকচিক্য নিয়ে আসার জন্য। ন্যাচারালি যে ওয়েলিংটা থাকার কথা ছিল, ন্যাচারালি তার যে স্মুথনেস থাকার কথা ছিল, সেই স্মুথনেসটা যদি না থাকে তখন এখানে আর একটু বাড়তি ওয়েল যোগ করা হয়। আচ্ছা, এরপরে একটা টার্ম হলো ফিলিং। ফিলিংটা হলো এই যে স্প্লিটিং আর শেভিং করছি আমরা হলো অতিরিক্ত থিকনেস, আর ফিলিংটা হলো যে থিকনেস দরকার সেই থিকনেস যদি না থাকে, কম থাকে তার চেয়ে, তখন কিছু ম্যাটেরিয়ালস আমরা অ্যাড করে, কিছু ট্যানিং ম্যাটেরিয়ালস অ্যাড করে ডিজায়ারেবল থিকনেস নিয়ে আসা। এটা হলো থিনকে থিক করা, ফিলিংটা হলো থিনকে থিক করা। এটা ডেফিনেশনটা হচ্ছে টু মেক দ্য লেদার হার্ডার অ্যান্ড হেভিয়ার, হার্ডার অ্যান্ড হেভিয়ার, ফিলিং করা, ফিল করা। তোমরা অনেক সময় যে দরজা জানলা যখন তৈরি করে আর কি, ওই সময় তোমরা দেখবা যে কিছু কিছু জায়গা ডিজাইন করতে গিয়ে হয়তো একটু কেটে গেছে, সে কাটা জায়গাটাতে তখন একটা একটা মমের মতো একটা সাবস্টেন্স দিয়ে দেয়। তোমরা এটা দেখবা বিভিন্ন ফার্নিচার তৈরি করতে গিয়ে দেখবা যে এক জায়গায় একটা অতিরিক্ত ফুটা হয়ে গেছে, বা নর্মালি গাছের কাঠের এক জায়গায় একটু ফুটা থেকে গেছে, সেই ওই জায়গাটুকুতে দেখা যাচ্ছে একটু আলাদা একটা গ্রিজি ম্যাটেরিয়াল তারা লাগাই দিয়ে ওইটাকে রং করে দেয়। সেই টেকনিকটাকে বলা হচ্ছে ফিলিং। কোনো কারণে যদি কোনো জায়গায় একটু মানে কম থিকনেস থাকে বা
তোমার একটু গর্ত থাকে বা কোনো স্ক্যারিফিকেশন থাকে বা তোমার কোনো ডিফেক্ট থাকে, সেই ডিফেক্টসটাতে জাস্ট একটু আলাদা একটা ওয়াক্সি ম্যাটেরিয়াল দিয়ে সেইটা ফিল করে দেওয়া, পূরণ করে দেওয়া, ঘাটতি থাকে সেই ঘাটটা পূরণ করে দেওয়ার যে টেকনিক, সেটাকে বলা হচ্ছে ফিলিং। আচ্ছা, এরপরে হচ্ছে রোলিং। রোলিংটা একটা টেকনিক। রোল করা, রোল করা মানে কি? কম্প্রেস করা। কম্প্রেস দা লেদার and make it firm and flat. কোনো জায়গায় যদি একটু উঁচা নিচা থাকে, অনেক সময় দেখা যায় আমরা কি আয়রন করি, আয়রন করলে কি হয়, উঁচা নিচা জায়গাগুলো একটু সমান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ঠিক এরকম হাইটস এন্ড স্কিনে যদি এমন দেখা যাচ্ছে যে একটু জায়গা একটু বেশি তোমার একটু উঁচু হয়ে আছে বা একটু মোটা হয়ে আছে, যেটাকে আমরা স্প্লিটিং বা শেভিং কোনোটাই করতে পারতেছি না, তখন সেখানে রোলিং করি। রোলিং করে প্রেসারের মাধ্যমে সেটাকে ফ্ল্যাট করা, সেটাকে শক্ত করা, ফার্ম করার চেষ্টা করাটাকে বলা হয় রোলিং। এরপরে একটা টার্ম হলো স্ট্রাইপিং। স্ট্রাইপিংটা হচ্ছে কি, যে আমরা যে ট্রেনিং করার সময় যে ম্যাটেরিয়ালস, ট্রেনিং ম্যাটেরিয়ালস যদি থেকে থাকে সেটাকে রিমুভ করার যে টেকনিক, সেটাকে বলা হয় স্ট্রাইপিং। রিমুভাল অফ এক্সেস ট্রেনিং ম্যাটেরিয়ালস ইফ এনি। যদি কোনো ধরনের ট্রেনিং ম্যাটেরিয়ালস অতিরিক্ত থাকে, তখন সে ওইটাকে রিমুভ করার যে টেকনিকটা, সেটাকে বলা হচ্ছে স্ট্রাইপিং। আচ্ছা, এরপর একটা হচ্ছে হোয়াইটেনিং, মানে সাদা করা, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। এরপর আসো ফিক্সেশন। ফিক্সেশন হলো যে ট্রেনিং করছি আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল সাবস্টেন্স দিয়ে, কেমিক্যাল সাবস্টেন্স গুলো যদি কিছু লুজ কেমিক্যাল সাবস্টেন্স থাকে, ওয়াশিং করলাম, স্ট্রাইপিং করলাম, তারপরে যদি না যায়, তখন আমরা বিভিন্ন ধরনের সাবস্টেন্স, যদি অ্যাসিড সাবস্টেন্স লেগে থাকে তাহলে অ্যালকালি দিয়ে সেটাকে আমরা রিমুভ করতে পারি, বা পানি দিয়ে রিমুভ করা যেতে পারে। এরকম অ্যালকালি সাবস্টেন্স থাকলে আমরা সেটাকে আমরা নিউট্রালাইজেশন করে দিতে পারি কি অ্যাসিড দিয়ে। এই ধরনের টার্মটাকে বলা হয় ফিক্সেশন। মোট কথা এখানে মনে রাখতে হবে যে কেমিক্যাল সাবস্টেন্স যেটা যদি ওয়াশিং করার করলাম, তারপর স্ট্রাইপিং করলাম, তারপর যদি কেমিক্যাল সাবস্টেন্স না যায়, তাহলে তখন সেটাকে কেমিক্যাল আর অন্য কোনো কেমিক্যাল সাবস্টেন্স অ্যাড করে সেটাকে রিমুভ করার যে টেকনিক, সেই টেকনিকটাকে বলা হচ্ছে ফিক্সেশন। আর সর্বশেষটা রিমুভ করার যে টেকনিকটা, সেটাকে বলা হচ্ছে, তোমরা কি শুনতে পাচ্ছ? জি আচ্ছা, আমার এখানে ইন্টারনেট আবার আনস্টেবল বলতেছে, সিগন্যাল আসতেছে। মাঝে মাঝে আস্তে শোনা যাচ্ছে, মাঝে মাঝে জোরে। হ্যাঁ, মাঝে মাঝে আসতে শোনা যাচ্ছে, ওটা হয়তো আমার ভয়েসের কারণে, কিন্তু এখানে ইন্টারনেটের সিগন্যাল আসতেছে, আনস্টেবল ইন্টারনেট সিগন্যাল আর কি, জি যার স্যার, কারণে প্রবলেম হতে পারে। ফিক্সেশন থেকে ভালোভাবে শুনতে পারিনি স্যার, ফিক্সেশন থেকে। ফিক্সেশনটা না, ফিক্সেশনটা আমি বললাম যে আমরা না স্যারই চলে গেছে। কাজী সাহেব, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। যাই হোক, এই ইন্টারনেটে একটু প্রবলেম হচ্ছিল, তো এটা আমি একটু চেক করলাম আর কি। এখন সবাই শুনতে পাচ্ছ তোরা? জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন কি দেখা যাচ্ছে? না স্যার, স্ক্রিন দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, এখন ফিক্সেশনটা আমরা বললাম যে আনবাউন্ড কেমিক্যাল স্যার দেখা যাচ্ছে কিন্তু শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে না, খুব স্লো শোনা যাচ্ছে। ইন্টারনেট প্রবলেম করতেছে আর কি। এখন শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে।
আমরা ফিক্সেশনটা বললাম যে আনবাউন্ড কোনো কেমিক্যাল সাবস্টেন্স যদি থেকে থাকে সেই কেমিক্যাল সাবস্টেন্সটা রিমুভ করার যে টেকনিকটা সেটাকে বলা হচ্ছে ফিক্সেশন। আনবাউন্ড কেমিক্যাল সাবস্টেন্স রিমুভ করার যে টেকনিক সেটাকে বলা হচ্ছে ফিক্সেশন। বুঝা গেছে? জি স্যার। আর ড্রাইংটা তো শুকানো, এটা তো বলার কোনো দরকার নেই। এইগুলো নিয়ে আর কোনো কি প্রশ্ন আছে? কোনোটা তোমরা বুঝতে পারো নাই? স্যার নিউট্রালাইজেশনটা একটু। নিউট্রালাইজেশনটা হলো যে ওই আমরা যেহেতু বিভিন্ন ধরনের অ্যাসিড ব্যবহার করব এখানে, অনেক সময় দেখা যায় যে অ্যাসিডিটিটা তোমার বেশি হয়ে যেতে পারে, বা আমরা ক্ষার সাবস্টেন্স, বেসিক সাবস্টেন্স ব্যবহার করব, সেই বেসিক সাবস্টেন্সটা পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে সেটাকে তখন নিউট্রাল করার প্রয়োজন হয়। সাধারণত এখানে বলা হয়ে থাকে যে লেদারের যে পিএইচ থাকবে সেই পিএইচটা হলো 6.5 থেকে 6.5 এর মধ্যে। একটু ডিটেইলস যদি আমি বলি, এর আগে আমি ডিটেইলস আসলে বলি নাই, আমি জাস্ট বলছি জাস্ট কেমিক্যাল এজেন্টগুলোকে নিউট্রাল করা আর কি। 4.5 থেকে 6.5 এর মধ্যে পিএইচ থাকতে হবে। এখানে হয়তো অ্যাসিড যোগ করা লাগতে পারে অথবা অ্যাসিড রিমুভ করা লাগতে পারে, অ্যালকালি যোগ করা লাগতে পারে অথবা অ্যালকালি রিমুভ করা লাগতে পারে। হয়তো বেশি পরিমাণে অ্যালকালি হয়ে গেছে, পিএইচ অনেক হাই হয়ে গেছে, বেশি অ্যাসিডিক হয়ে গেছে, পিএইচ নিচে নেমে গেছে, তখন সেটাকে অ্যাসিড বা ক্ষার যোগ করে যেটা আমরা অ্যাডজাস্ট করব পিএইচটা, এই পিএইচ অ্যাডজাস্ট করার যে টেকনিক সেটাকে বলা হচ্ছে নিউট্রালাইজেশন। বুঝাইতে পারছি? জি স্যার। আর কারো কোনো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন নাই? দীপেন্দ্র আছো? দীপেন্দ্র, স্যার স্ট্রিপিংটা একবার যদি বলতেন। স্ট্রিপিংটা বললাম যে এটা হলো কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো থাকে বা অন্য ধরনের কোনো সাবস্টেন্স যদি থাকে সুপারফিশিয়ালি লেগে আছে, বাহ্যিক দিক দিয়ে দেখা যাচ্ছে, যেমন আমরা যে ট্যানিং ম্যাটেরিয়ালস গুলো ব্যবহার করব এগুলো বাইরে লেগে আছে, জাস্ট এগুলোকে রিমুভ করার যে টেকনিকটা সেটা হলো স্ট্রিপিং। আর ফিক্সেশন যেটা বললাম যে কেমিক্যালি আনবাউন্ড, কেমিক্যাল বাউন্ডিং তৈরি হয় নাই এমন কোনো সাবস্টেন্স যদি অতিরিক্ত থাকে সেগুলোকে রিমুভ করা হচ্ছে ফিক্সেশন। দুইটার মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে। স্ট্রিপিংটা হলো সুপারফিশিয়ালি কোনো আনবাউন্ড কেমিক্যাল সাবস্টেন্স থাকলে সেটাকে রিমুভ করা, আর ফিক্সেশনটা হলো কেমিক্যালি বাউন্ড হয় নাই, কেমিক্যাল বন্ডিং তৈরি করতে ফেইলিউর হয়েছে, ভিতরে সেটা হতে পারে, অভ্যন্তরে হতে পারে, বাইরেও হতে পারে, সেটা রিমুভ করার যে টেকনিক সেটা হলো ফিক্সেশন। বুঝা গেছে? জি স্যার। দীপেন্দ্র কি আছো? দীপেন্দ্র নাই। কৃষ্ণ, নেপালি স্টুডেন্ট আমার, কৃষ্ণা, নেপালি কোন স্টুডেন্ট আছো? জি স্যার, আমি আছি স্যার। কি নাম? স্যার আমি সন্তোষ। সন্তোষ, আচ্ছা আচ্ছা। দীপেন্দ্র ওরা এখানে মনে হয় আজকে যোগ দেয় নাই নাকি? না স্যার, আজকে আমি বলছিলাম, তা আসছিল, ক্লাসে আসছিল, মনে হয় স্যার ওদের নেটওয়ার্কের প্রবলেম হতে পারে আর কি। সন্তোষ, সন্তোষ তুমি কি যে সেকেন্ড হইছিলা সেই সন্তোষ নাকি? এখন নাই। আচ্ছা ঠিক আছে, আমাদের তাহলে আমরা এর পরের টপিকসে চলে যাচ্ছি যদি কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা তোমরা একটু 2 মিনিট একটু হোল্ড করো, আমি 2 মিনিট পর তোমাদের সাথে জয়েন হবো আবার। স্যার ব্যাটারি লো হয়ে গেছে। স্যার শেষ হয়ে গেছে।
তিথি হোস্ট। কি একটু আরো চকচকে করার জন্য ওয়েল টাইপের কোনো সাবস্টেন্স দেওয়া লাগতে পারে। আবার হতে পারে ব্রাশিং। তোমরা একটা জিনিস জানো যে ওয়েল যদি আমরা লাগাই তারপরে সেটা কি অবশ্যই ভালো মতো ব্রাশ করতে হবে। আমরা যে জুতা যেমন পলিশ করি, জুতা পলিশ করলে পলিশিং যে ম্যাটেরিয়ালসটা দেওয়ার পরে দেখবো যে মুচি কিন্তু খুব দ্রুত গতিতে এবং খুব স্পিডে ব্রাশ করার চেষ্টা করে। তো যত দ্রুত ব্রাশ করা হবে, যত ভালোভাবে ব্রাশ করা হবে, যত স্মুথলি ব্রাশ করা হবে, এটার উজ্জ্বলতাটা, লেদারের উজ্জ্বলতাটা তত বেশি হবে আর কি। এই জন্য এখানে আরেকটা স্টেপ তোমরা দেখবো যে 7 নম্বর স্টেপটা লেখা আছে পলিশিং। ওয়েলিং, ব্রাশিং, পলিশিং এই জিনিসগুলো একই ধাঁচের আর কি। ঠিক আছে? ওয়েলিং, ব্রাশিং, আর একটা হলো কি প্যাডিং। প্যাডিংটা হলো কিছু না, লেদার যে ম্যাটেরিয়ালস গুলো আছে সেই লেদার ম্যাটেরিয়ালস গুলোকে বিভিন্ন ধরনের কাপড় বা তোমার সফট কোনো কিছু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করা, সেটাকে বলা হচ্ছে ক্লোদিং ম্যাটেরিয়ালস দিয়ে লেদারকে পরিষ্কার যদি করা যায় সেই টেকনিকটাকে বলা হয় প্যাডিং করা। জাস্ট আমরা অনেক সময় দেখা যায় জুতা বাইরে নিয়ে গেলে সবসময় তো পলিশ করি না, একটু ধুলাবালি পড়ছে, আমরা একটা কাপড় বা স্পঞ্জ বা হালকা কোনো ব্রাশ দিয়ে জাস্ট ধুলাবালিটা দূর করে নেই। এই ধরনের টেকনিকটাকে বলা হয় প্যাডিং। ইমপ্রেগনেশন বলতে হলো ইমপ্রেগনেশন। 4 নম্বর স্টেপটা আমি বলছি যে ইমপ্রেগনেশনটা হলো যে যদি কোনো সাবস্টেন্স অ্যাড করতে হয় আর কি, যদি কোনো কারণে কোনো পোর তৈরি হয়, ফিলিং দা পোরস। ইমপ্রেগনেশন লেদারের ক্ষেত্রে যেটা বলা হয় ফিলিং দা পোর। কোনো একটা হলো স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে আমরা একটু পূরণ করে দিলাম, সেটাকে বলা হয় ইমপ্রেগনেশন। আর আরেকটা হলো বাফিংটা হচ্ছে লেদারে যদি কোনো কারণে কোনো ডিফেক্ট দেখা যায় ফিনিশ প্রোডাক্টে এসে, তখন যেমন হতে পারে স্ক্যারিফিকেশনটা কমপ্লিটলি দূর হয় নাই বা কোনো ধরনের ডিফেক্ট তৈরি হয়েছে, সেই ডিফেক্টটা রিমুভ করার জন্য অ্যাব্রাশন অফ দ্য লেদার, অ্যাব্রাশন একটু উপরের একটা অংশ উঠায় ফেলা হয়। বাফিংটা হলো যদি স্ক্যারিফিকেশন হোক বা কোনো গ্রেইনের লেয়ারে ডিফেক্টের কারণে হোক, যে বড় ধরনের একটা ডিফেক্ট হয়ে গেছে ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে এসে, তখন একটা লেয়ার যদি উঠাই দেওয়া হয় তখন সেই টেকনিকটাকে বলা হয় বাফিং। ডেফিনেশনটা এরকম: অ্যাব্রাশন অফ সারফেস অফ লেদার টু রিডিউস স্ক্র্যাচ অর গ্রেইন ডিফেক্টস। অ্যাব্রাশন মানে কি? উঠানো, তুলে ফেলা। হাইসেন্স কিনে আমরা লেদারের ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে আসছি, ওই সময় এসে দেখা গেল এমন একটা ডিফেক্ট, ওই ডিফেক্ট দিয়ে ওই প্রোডাক্টটা তৈরি করা যাবে না, তখন ওই ডিফেক্টটা রিমুভ করার জন্য একটা লেয়ার যদি আমরা উঠাই ফেলতে পারি, দেখা গেল একটা লেয়ার উঠাইলে ওই জায়গাটা সব সমান হচ্ছে, ওই ডিফেক্টটা দূর হয়ে যাচ্ছে, তখন সেই টেকনিকটাকে বলা হয় বাফিং। এই বাফিংটা আবার সারফেস কোটিংও হইতে পারে আর কি। ঠিক আছে? এরপর আসো রোলার কোটিং। রোলের কোটিং হলো যে অনেক সময় লেদারের উপরে একটা ক্লোদিং ম্যাটেরিয়াল, তোমরা দেখো যে জুতা টুতার উপরে একটু প্লাস্টিকের মতো আবরণ দেয়, হালকা একটা আবরণ দেয় অনেক সময়, ব্যাগ ট্যাগ বা বেল্ট অন্য কোনো কিছুর একটা আবরণ দেওয়া, সেটাকে বলা রোলের কোটিং। সাধারণত ক্লথ ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। রোলের কোটিং লেদারটাকে আরো টেকসই হয়, যেন আরো দীর্ঘদিন যেন লাস্টিং করে, পানি টানি যেন সহজে না যায়, এটার উপর তখন একটা মেটেরিয়ালস, একটা আলাদা একটা প্রলেপ দেওয়া হয়, একটা লেয়ার দেওয়া হয়, হালকা একটা থিন লেয়ার দেওয়া হয়, সেটা কাগজের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, অথবা কাপড়ের হতে পারে। সেই লেয়ারটাকে বলা হয় রোলের কোটিং। পলিশিংটা তো বললাম। প্লাটিং টার্মটা আসলে এখানে কিভাবে আসছে আমি জানি না, আমার ইয়াতে নাই আর কি। যাই হোক, প্লাটিংটা আমি খেয়াল করিনি, এই জিনিসটা আমার অতটা আমি এই মুহূর্তে বলতেও পারতেছি না, জানা নাই আর কি। আর এরপরের পয়েন্টটা হলো কি ইম্বোসিংটা হচ্ছে এমবুশ করা। তোমরা শুনছো যে ডিজাইন করা, নকশা করা। এই নকশা করার যে টেকনিকটা সেটা হলো এমবসিং। একটা কাপড় তোমার তৈরি হয়ে গেছে, এমবুশ করা, ডিজাইন করা। আর এরপর হচ্ছে আয়রনিংটা এর আগে আমি বললাম যে যদি কখনো হালকা উঁচা নিচা থাকে বা সমান হয়নি, সেগুলোকে আমরা বিভিন্ন ধরনের টেকনিক ব্যবহার করি, যেমন এর আগে বলা হলো যে রোলিং এর মাধ্যমে করা যেতে পারে, আয়রনিং এর মাধ্যমে করা যেতে পারে। আচ্ছা, এখানে এরপর একটা হলো কম্বিং আর গ্লেজিং যে টার্মটা আসছে, এই দুইটা শব্দ আমার অপরিচিত। আসলে স্লাইড আরেকজনের হেল্প নিয়ে তৈরি করছি, সে হয়তো 26 স্যার তৈরি করে দিছে। এই টার্ম দুটা আমার অত বেশি জানা নাই আর কি। 3টা টার্ম তোমরা একটু খেয়াল রাখিও: প্ল্যাটিং, কম্বিং আর গ্লেজিং।
এই তিনটা টার্ম আমারও অত বেশি ডিটেলস জানা নেই, ডিটেলস মানে কি আসলে অ্যাকচুয়ালি আমি আমার কাছে অপরিচিতই মনে হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এখানে কয়েকটা টার্ম অপরিচিত থাকলেও আমরা হয়তো এর পরের ক্লাসে দেখি, আমি যদি সলভ করতে পারি তাহলে তোমাদের এর পরের ক্লাসে বলবো আর কি। আচ্ছা, সারফেস কোটিং এ তাহলে আমরা কি বললাম? ওয়েলিং, ব্রাশিং, পলিশিং। ওয়েল যুক্ত করব, সেটাকে ব্রাশ করব, পলিশিং ম্যাটেরিয়াল যুক্ত করব, তারপরে ব্রাশ করব। এই হলো পলিশিং, ব্রাশিং, ওয়েলিং। প্যাডিং বললাম কি, যে জাস্ট ক্লথ স্পঞ্জ দিয়ে যদি আমরা হালকা কোনো ময়লা টয়লা লেগে আছে সেগুলো রিমুভ করার যে টেকনিক, সেটাকে বলা হচ্ছে প্যাডিং। ইমপ্রেগনেশন হলো কি, আমরা বললাম ফিলিং, কোনো ধরনের পোর তৈরি হয়ে গেছে, কোনো গর্ত তৈরি হয়ে গেছে, কোনো ডিফেক্ট তৈরি হয়েছে, বিভিন্ন গ্লেজি ম্যাটেরিয়ালস দিয়ে, গ্রিজি ম্যাটেরিয়ালস দিয়ে, আমরা সেই ম্যাটেরিয়ালস দিয়ে যদি আমরা ওই ফাঁকা জায়গাটা পূরণ করতে পারি, সেটা হলো ইমপ্রেগনেশন। আর বাফিংটা বললাম যে ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে গিয়ে দেখা গেল কোনো এক জায়গায় স্ক্যার টিস্যু তৈরি হয়ে গেছে, ওই স্ক্যার টিস্যু, স্ক্যারিফিকেশন বা ফাইব্রাস টিস্যুর স্ট্রাকচারটা থেকে গেছে, সেই স্ট্রাকচারটাকে দেখা যাচ্ছে অ্যাব্রাশন করা, রিমুভ করা, একটা লেয়ার উঠায় দেওয়া দিয়ে মাধ্যমে যদি আমরা করতে পারি, তখন সেটাকে বলা হয় বাফিং। আর রোলার কোটিং বললাম কি, যে লেদারের উপর একটা আলাদা একটা লেয়ার দেওয়া, সেটা কাগজের হতে পারে, প্লাস্টিকের হতে পারে, কাপড়ের হতে পারে। লেদারটা বেশি টেকসই হয়, এই বেশি টেকসই মজবুত করার জন্য রোলার কোটিং, একটা আলাদা একটা কোট দেওয়া হয়, একটা লেয়ার দেওয়া হয়, সেটাকে বলা হয় রোলার কোটিং। প্ল্যাটিং টার্মটা আমি বললাম যে আমি এটা এই মুহূর্তে এক্সপ্লেইন করতে পারতেছি না। এমবোসিং হলো বিভিন্ন ধরনের নকশা করা, আয়রনিং হলো আমরা বললাম যে উঁচা নিচা হয়েছে, ঢেউ খেলানো হয়েছে, সেটাকে সোজা করার জন্য আয়রন মেশিন দিয়ে জাস্ট ইস্ত্রি করার মতো করা হয় আর কি, প্রেসার দেওয়া হয়, প্রেসারাইজ দিয়ে উঁচা নিচা বা আঁকা বাঁকা বা তোমার হলো একটু ভাঁজ হয়ে গেছে সেটাকে সোজা করা আর কি। আর কম্বিং আর গ্লেজিং, এই দুইটা টার্ম আমি এই মুহূর্তে এক্সপ্লেইন করতে পারলাম না আর কি। ঠিক আছে, তোমাদের কোনো প্রশ্ন আছে সারফেস কোটিং এ? স্যার হাইটস এন্ড স্কিন থেকে স্যার হেয়ার অথবা উলগুলোকে রিমুভ করার জন্য স্যার কোন প্রসেসটা আমরা করে থাকি, বা ওখান থেকে কোন প্রসেসে এটা হয়ে যায়? এই যে স্টেপস অফ ট্রেনিং তোমরা আমরা এর পরের ক্লাসে পড়বো। স্টেপস অফ ট্রেনিং এ এই যে বিম হাউস অপারেশন এখানে একটা লেখা যাচ্ছে, জি স্যার। বিম হাউস লেখার হলো এই দুইটা স্টেপ দেখো, এখানে দেখা যাচ্ছে একটা ওয়েটিং আর শকিং, তারপর একটা আছে লাইমিং এন্ড আনহেয়ারিং। তো এটা আমরা পরের স্যার, জি। ক্লাসে আমরা বললাম যে ট্রেনিং এর যে মেইন প্রসেসটা, সেটা কিন্তু আমরা ডিটেইলস বলি নাই। বললাম কি, আমরা বললাম যে না স্যার, তার মানে ট্রেনিং প্রসেস ওইটা আছে। জি স্যার। ট্রেনিং এর যে প্রসেসটা সেখানে এটা আছে আর কি। ঠিক আছে, জি স্যার। হ্যাঁ, এটা আমরা পরে আমরা ওখানে কিন্তু এটা স্কেপ করে আসছি। ওটা যেমন হলো আমরা বললাম যে প্রিপারেটরি স্টেজ ডিসকাশন করলাম, তারপরে ট্রেনিংটা কিন্তু ডিসকাশন করে নেই, শুধু বলছি যে ট্রেনিং 4টা স্টেপে ভাগ করে হয়। ঠিক আছে, এরপরে আমরা সারফেস কোটিংটা ডিসকাশন করলাম আর ক্রাস্টিংটা ডিসকাশন করলাম। ট্রেনিং এর যে 4টা স্টেপ, ওই 4টা স্টেপ কিন্তু ডিসকাশন করা হয়নি আর কি। ট্রেনিং এর 4টা স্টেপ ডিসকাশন করতে গেলে এইদিকে আবার এই যে এখন এর পরের ক্লাসে হয়তো আমরা তোমার এইটা টপিকসে আলোচনা করবো আর কি। ঠিক আছে, ট্রেনিং এর আমরা প্রথমে বললাম যে কিউরিং, তারপরে বিম হাউস অপারেশন, ট্যানিয়ার্ড অপারেশন, এগুলোর মধ্যে আবার অনেক আছে আরো, যার কারণে এটাকে আমরা স্কেপ করে গেছি, এর পরের ক্লাসে এটা ডিসকাস করব। আচ্ছা, এই সারফেস কোটিং পর্যন্ত আমাদের আজকে ডিসকাশন থাকলো। একটা স্টেপ, মেইন যে স্টেপটা লেদার ম্যানুফ্যাকচারিং, যেটা মেইন স্টেপ, সেই স্টেপটা আমরা ইনশাআল্লাহ এর পরের ক্লাসে, যেদিন আমাদের ক্লাস হবে সেদিন আমরা ওই আচ্ছা, কারো কি কোনো প্রশ্ন আছে? তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার ইমপ্রেগনেশনটা একটু আরেকবার বলেন। ইমপ্রেগনেশন যদি আমরা সংক্ষেপে বলি, ফিলিং, গ্যাপ ফিল করা, ফিলিং, ও আচ্ছা। ফিল পূরণ করা। ফিনিশ প্রোডাক্ট তৈরি করতে এসে দেখা গেছে একটু গর্ত আছে, সেই গর্তটা আমরা পূরণ করে দিলাম, বা কোনো একটা জায়গায় একটু ডিফেক্ট হয়ে গেছে, সেই ডিফেক্টটা অন্য কোনো কেমিক্যালস, আমি একটা এক্সাম্পল দিছিলাম কি, যে দরজা জানলা তৈরি করার সময়, কাঠের দরজা জানলা তৈরি করার সময় দেখা যায় কোনো এক জায়গায় একটু ন্যাচারালি গর্ত আছে, সেই গর্তটা কি করে যারা মিস্ত্রি কাজ করে তারা একটা গ্রিজি ম্যাটেরিয়ালস দেয়, তোমরা খেয়াল করছো কিনা, দিয়ে ওই জায়গাটা পূরণ করে দেয়।
এই টেকনিকটাকে জি বলা হয় স্যার। ইন্টিগ্রেশন। বুঝতে পারছো কি? জি স্যার। হুম। আর কোনো প্রশ্ন? পুডিং। আজকে উপস্থিতি তো অনেক কম আর কি। আরাফাত জামান কি আছো? জি স্যার। ও, তুমি কথা বললে এখন, তাই না? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের সিআর আছে কৌশিক। জি স্যার, আছি স্যার। হ্যাঁ, কি বুঝতে পারছো কৌশিক? ক্লাস বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। কোনো প্রশ্ন নাই তো না? না স্যার, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, তাহলে আমাদের তো এই কালকে থেকে আবার তোমাদের পূজার বন্ধ, মানে ইউনিভার্সিটি হ্যাঁ স্যার। পূজার বন্ধ শুরু হবে। তো এই বন্ধের মধ্যে তো তোমরা ক্লাস করবে না বা ক্লাস নেওয়াটা ঠিকও হবে না আর কি। না, আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু বন্ধ তোমাদের একটা ধর্মীয় উৎসব, সেহেতু জি স্যার। আমরা এর মধ্যে আর ক্লাসে যাব না। তবে আমাদের কিন্তু আরো ক্লাস থাকবে। স্যার, তাহলে ঈদের মানে পূজার পর আমরা ক্লাসটা কন্টিনিউ করি স্যার। তোমাদের এমনি কি কোনো ডিসিশন হয়েছে যে কবে থেকে এই সেমিস্টার ক্লাস শেষ করতে হবে? স্যার, ডিসিশন বলতে আমাদের যে প্রোটোকোলজিটা একটু কয়েকটা বাকি আছে, তো এটা একটু শেষ হয়ে গেলে মোটামুটি আমাদের শেষ হয়ে যাবে স্যার। ও, তারপরে আমরা আর কি নেক্সট শুরু করার ট্রাই করব। আচ্ছা, তাহলে আমাদের আমি আমি আসলে আমরা এর আগে বলছিলাম 5টা ক্লাস লাগবে। তো এই যে আজকের টেস্ট টপিকসটা আমরা চিন্তা করছিলাম যে একটা ক্লাসে শেষ করে দেবো, কিন্তু এটা অনেক বড় টপিকস, তো একটা ক্লাসে শেষ করা যাচ্ছে না। যার কারণে আমাদের 6টা ক্লাস লাগবে, তার মধ্যে 3টা হয়ে গেল, আর 3টা ক্লাস লাগবে। তাহলে পূজার বন্ধের পরে আমি তোমার সঙ্গে যোগাযোগ করে এর পরবর্তী ক্লাসে শিডিউল করবো আর কি। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তোমাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ সহযোগিতা করার জন্য। তোমরা অনেক সুন্দর কোঅপারেশন করছো। জি স্যার, আপনাকেও এরপরেও ধন্যবাদ। স্যার তোমরা আপনাকেও। কোঅপারেশন করবে আর কি। সবাই ভালো থাকিও, আর দোয়া করো সবাই যেন আমরা ফিজিক্যালি তোমাদের সঙ্গে দেখা হয় আর কি। এভাবে ঘরবন্দি তো অনেকদিন থেকে থাকতেছি, যত তাড়াতাড়ি পরিস্থিতি ভালো হয় যেন খুব তাড়াতাড়ি যেন তোমাদের সঙ্গে দেখা করার সৌভাগ্য হয় আর কি। ঠিক আছে? তো ঠিক আছে, জি স্যার, এই দোয়া তো সবসময় করি। হ্যাঁ।